আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ইলেকট্রিক আয়রন মেশিনে কী ধরনের সমস্যা হয়ে থাকে এবং কিভাবে সমাধান করা যায় তা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি স্টিম আয়রন সম্পর্কে দুই একটি কথা বলবো। আপনার বাড়ির আয়রনটি যদি সকেটের সঙ্গে সংযোগ করেন এবং দেখতে পান আয়রনটি কাজ করছে না, প্রথমে সকেটটি চেক করুন এবং যদি নষ্ট হয়ে থাকে মেরামত বা পরিবর্তন করে ফেলুন। পাওয়ার সকেট ঠিক থাকলে পরবর্তী স্টেপে পাওয়ার সাপ্লাই কর্ড চেক করতে হবে। আমরা 1800 ওয়াটের একটি স্টিম আয়রন এর প্রতিটি পার্টস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো নিচে যে অংশটি দেখা যাচ্ছে এটা হচ্ছে স্প্রে নজেল, এটা দিয়ে পানি স্প্রে হয় এবং তার উপরের দিকে যেটা আছে এই যে খুললাম, এটি হচ্ছে কেপ ফিলিং, এখান থেকে পানি ফিলিং করতে হয়, অর্থাৎ পানি ঢুকাতে হয়। তো আমরা ব্যাক কভার খুলে পাওয়ার সাপ্লাই কর্ডটি খুলব। তো দেখেন একটি স্ক্রু রয়েছে, এটা স্টারও না ফ্ল্যাটও না। তো এ কারণে আমি একটি ছোট্ট ড্রাইভার কেটে এই স্ক্রুটা খোলার চেষ্টা করছি। এই যে আমি কেটে এই স্ক্রুটা খুলব। তো এ ধরনের ড্রাইভার আমার কাছে ছিল না, আমি তৈরি করে নিয়েছি। এ ধরনের স্ক্রু সচরাচর দেখা যায় না, খুব কম অংশেই দেখা যায়। তো আমি এটা খোলার জন্য এই ড্রাইভারের মাথা কেটে এটা তৈরি করে নিয়েছি এবং ব্যাক কভার খুলব, তার সাথে পাওয়ার সাপ্লাই কর্ড চেক করব এবং প্রতিটি পার্টস আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এবং কিভাবে কাজ করে, কী ধরনের সমস্যা হলে আয়রনের সমস্যা হয় তা দেখানোর চেষ্টা করব। তো আমরা ব্যাক কভারটি খুলে নিচ্ছি। একটি স্ক্রু দ্বারাই ব্যাক কভার আটকানো থাকে এবং এখানে লক আছে, লকগুলো ছাড়িয়ে নিতে হবে টেস্টারের মাথা দিয়ে। এই যে প্রত্যেকটা লক আমরা ছাড়িয়ে নেব আস্তে আস্তে, যেহেতু প্লাস্টিক। খুব সহজে ব্যাক কভার খুলে নিয়েছি এবং পাওয়ার সাপ্লাই কর্ডের যে কানেক্টরগুলো লাগানো আছে, এখানে সংযোগ দেওয়া আছে, তা ক্যাবেল লাকের মাধ্যমে সংযোগ করা আছে। আমরা এর যে জাম ক্যাবেলের তা খুলে নিলাম এবং খেয়াল করেন এখানে স্ক্রু দিয়ে কোনো ক্যাবেল আটকানো নেই, শুধু ক্যাবেল লাকের মাধ্যমে সংযোগ করা আছে এবং পাইলট ল্যাম্প বা ইন্ডিকেটর ল্যাম্প এখানে সংযোগ করা আছে। তো আমরা খুলে ভিতরের থেকে দেখব এর সংযোগগুলো। তো এই যে পাইলট ল্যাম্প বা ইন্ডিকেটর এখান থেকে সিগন্যাল দেয়, অর্থাৎ যখন লোডে যায় আয়রন তখন এখান থেকে সিগন্যাল দেয় পাইলট ল্যাম্প, তখন বোঝা যায় আসলে লোডে আছে। যেহেতু এটা অটোমেটিক আয়রন, সেহেতু যখন থার্মোস্ট্যাট ছেড়ে দেয় বা থার্মোস্ট্যাট লোডে যায় বা আয়রন লোডে যায় তখন এই পাইলট ল্যাম্পটি জ্বলে। তো এখানে তিনটি ক্যাবেল রয়েছে, একটি আর্থিন এবং নিউট্রাল এবং ফেজ। তো দেখেন এখানে দুটি পিন রয়েছে, আর্থিনের পিনটা নেই। তো যেহেতু আর্থিনের ক্যাবেল দেওয়া রয়েছে, আর্থিনের পিনটা দিলে সব থেকে ভালো হতো সেফটির জন্য, যেহেতু আর্থিনের ক্যাবেল এখানে আছে। আর থাকা সত্ত্বেও এখানে পিন নেই, পিনটা থাকা অনেকটা ভালো ছিল। তো আমরা আজকে সিরিজ টেস্ট বোর্ড দিয়ে চেক করব না, আজকে আমরা একটি মিটার দিয়ে চেক করব, যেটা আমরা ওহমসে সিলেক্ট করে দিয়েছি এবং এর কন্টিনিউটি চেক করব। তো দেখেন এর প্রব দুটো ধরলে রিডিং দেখাচ্ছে, যেহেতু এটা ডিজিটাল মিটার, ডিজিটাল রিডিং দেখাচ্ছে, তাই আমরা এর প্রত্যেকটা ক্যাবেল চেক করব। তো পাওয়ার সাপ্লাই কর্ডটি আমরা চেক করার জন্য মিটারের দুই প্রান্ত আমরা পিনে এবং ক্যাবেলে ধরছি, সংযোগ করছি। তো দেখেন রিডিং শো করছে এবং অন্যটায় রিডিং শো করছে না, অর্থাৎ ক্যাবেল শর্ট নেই, শর্ট সার্কিট নেই। তো আমরা অন্যটি ধরলাম লালটি এবং এই পিনে রিডিং শো করছে। এতে বোঝা যায় যে ক্যাবেলটি ঠিক আছে এবং কোনোভাবে শর্ট সার্কিট নেই বা ক্যাবেলের ভিতরে শর্ট নেই। তো আমরা সিরিজ কর্ড দিয়ে চেক করলেও এভাবে বাল্ব জ্বলতো, সিরিজ যে ল্যাম্প সেটা জ্বলতো, সিরিজ টেস্ট ল্যাম্প। তো আমরা মিটার দিয়ে এটা চেক করলাম। তো আমাদের পাওয়ার সাপ্লাই কর্ড ঠিক আছে, যদিও আয়রনটি ঠিক আছে, তারপরও আপনাদের দেখানোর জন্য আয়রনের ভিতরে কী ধরনের সমস্যা হয় এবং কিভাবে সমাধান করা যায় সেটা দেখানোর চেষ্টা করছি। তো দেখেন এর যে হ্যান্ডেল বা হাতল তা খোলার জন্য স্ক্রু রয়েছে, আমি খুলে নিচ্ছি। আসলে সম্মানিত দর্শক, বিভিন্ন মডেলের আয়রন খোলার পদ্ধতি বিভিন্ন রকম, তো একটু খেয়াল করলেই দেখা যায় যেখানে স্ক্রু বা লক রয়েছে সেখানে আস্তে আস্তে খুলতে হয়। তো এখানে আরেকটি স্ক্রু রয়েছে, স্টিম কন্ট্রোলারের নিচে একটি স্ক্রু রয়েছে যা স্টিম কন্ট্রোলার খুললে দেখা যাবে। তো দেখেন স্টিম কন্ট্রোলারটি ঘুরিয়ে আমরা খুলে নিচ্ছি, এই যে এখানে লক রয়েছে এবং এই যে ছোট একটি স্ক্রু দেখা যাচ্ছে, এই স্ক্রুটি খুললে এই হ্যান্ডেলটি খুলে যাবে। তো আমরা স্ক্রুটি খুলে এই হ্যান্ডেল খুললাম
তো দেখেন এখানে দুটি লক রয়েছে এই যে হ্যান্ডেলের উপরের অংশে, এই যে এই সাইডে একটি এবং বাম সাইডে একটি। এই দুটি লক আস্তে করে এভাবে চেপে ধরলে ছেড়ে দেবে, এই যে সুন্দর করে ছেড়ে দেবে। যদি টানা হেঁচড়া হয় তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। খুব সহজেই এই হ্যান্ডেল আমি খোলার চেষ্টা করছি, এই দেখেন খুলে গেছে। যদি আমি স্ক্রুটি খুলে টানাটানি করতাম, টানা হেঁচড়া করলে এই লকগুলি ভেঙে যেত, পরবর্তীতে সেট করতে সমস্যা হতো। তো দেখেন এই যে বুশ, যেখান থেকে পানি দিতে হবে কেপ ফিলিং, তার এই যে বুশ ওয়াটার সিল, এই যে ওয়াটার সিলটি আমি লাগিয়ে নিলাম। এবং এইখানে আরও দুটি স্ক্রু রয়েছে হ্যান্ডেলের মাথার দিকে, মোট 5টি স্ক্রু। পিছনের দিকে 2টি স্ক্রু এবং সামনে 2টি, এবং এর যে কন্ট্রোলার, স্টিম কন্ট্রোলারের নিচের দিকে একটি স্ক্রু। তো বিভিন্ন মডেলের আয়রনের বিভিন্ন রকম স্ক্রু বিভিন্ন জায়গায় থাকতে পারে অথবা নাও থাকতে পারে, যেখানে ক্লিপ ব্যবহার করা হয় বা লক ব্যবহার করা হয়। উপরের যে ঢাকনা তা আমি খুলে নিয়েছি। মূলত এই স্টিম আয়রনের ট্যাঙ্কিটাই উপরের ঢাকনার ভিতরে, এবং এখান থেকে যে বুশ রয়েছে, এই যে ওয়াটার সিল, এখান থেকে পানি আসে এই যে এই নজলের মাধ্যমে, এবং এখান থেকে মূলত প্রেস করলেই পানি স্প্রে হয়, যেটা হচ্ছে স্প্রে অথবা স্টিম বুশ, দুইটা কাজে ব্যবহার করা। এবং এটি হচ্ছে নব, যেটা থার্মোস্ট্যাট নব, উপরের যে রেগুলেটর রয়েছে রেগুলেটরের সাথে সংযুক্ত থাকে। তো আমি এর যে টপ কভার রয়েছে, এই যে টপ কভারটি খুলে নিলেই মূলত আয়রনের সম্পূর্ণ অংশ দেখা যাবে। তো 3টা স্ক্রু দ্বারা টপ কভার আটকানো রয়েছে। এই যে আমি ধীরে ধীরে আস্তে আস্তে খুলে নিচ্ছি। এবং এই যে কভারটি রয়েছে সোল প্লেট টপ কভারের নিচে, তো এখানে সোল প্লেটের উপরের অংশে হিটিং এলিমেন্ট রয়েছে, যেটা আসলে গরম হয় আয়রন। তো দেখেন এই যে আর্থিনের যে বডিতে লাগানো আছে, আটকানো আছে, এবং এই যে দুটি অংশ হিটিং এলিমেন্টের, এই যে দুটি টার্মিনাল, এই যে একটি, এই যে একটি, দুটি টার্মিনাল, যেটা মূলত হিট করার জন্য, এখানে গরম করার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে হয়, এবং এর ভিতরে অংশে ঢুকানো আছে যা খোলা যায় না। এবং এই যে সোল প্লেটের নিচে যে অংশ আছে, যেখানে ছিদ্র দেওয়া আছে, এখান থেকে পানি স্প্রে হয় বা পানি স্টিম হয়। তো আমি যে ফিউজটি খুলছি এটা মূলত হিট সেন্সর বা ফিউজ, যেটা রাইস কুকারে সাধারণত দেখা যায়। তো এটিও একটি থার্মোস্ট্যাট হিট সেন্সর বা ফিউজ বলে, থার্মোস্ট্যাট ফিউজ। এটা 10 এম্পিয়ার বৈদ্যুতিক সংযোগ। এই ফিউজের মাধ্যমে হিটিং এলিমেন্টের একটি প্রান্তে আসে, আরেকটি প্রান্তে থার্মোস্ট্যাটের মাধ্যমে হিটিং এলিমেন্টে আসে। তো থার্মোস্ট্যাট অটোমেটিক, এই যে থার্মোস্ট্যাট দেখা যাচ্ছে, যেটা অটোমেটিক বিদ্যুৎ সংযোগ করে এবং বিচ্ছিন্ন করে। থার্মোস্ট্যাটের নিচের অংশে একটি বাইমেটালিক পাত ব্যবহার করা হয়েছে, যেটা বাইমেটালিক স্টিক। নির্দিষ্ট তাপের থেকে অতিরিক্ত তাপ হয়ে গেলে এই বাইমেটালিক স্টিক নিচের দিকে বেঁকে যায় এবং এই যে কন্ট্যাক্ট পয়েন্ট তা বিচ্ছিন্ন করে দেয়, অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তো এই কন্ট্যাক্ট পয়েন্টের সাথে বাইমেটালিক পাত সংযুক্ত করা আছে। বাইমেটালিক পাত নিচের দিকে যদি বেঁকে যায় তাহলে কন্ট্যাক্ট নিজে নিজে ছেড়ে দেয়, এবং যখন আস্তে আস্তে ধীরে ধীরে আবার তাপ স্বাভাবিক অবস্থায় চলে আসে, তখন বাইমেটালিক পাত উপরের দিকে চলে আসে, অর্থাৎ সোজা হয়ে যায়, তখন কন্ট্যাক্ট আবার সংযোগ পায়। তো এভাবেই মূলত অটোমেটিক কাজ করে। এটা অটোমেটিক আয়রনের একটি বৈশিষ্ট্য। এই যে বাইমেটালিক স্টিক, যা নির্দিষ্ট তাপের থেকে অতিরিক্ত তাপ হলে নিচের দিকে বেঁকে যায় এবং আস্তে আস্তে এই যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে থার্মোস্ট্যাটের, তা বিচ্ছিন্ন করে দেয়, অর্থাৎ নিচের দিকে চলে আসে। তখন কন্ট্যাক্ট, বৈদ্যুতিক কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায়, এবং ধীরে ধীরে যখন আয়রন ঠান্ডা হতে থাকে, তখন বাইমেটালিক স্টিক উপরের দিকে চলে আসে, অর্থাৎ সোজা হয়ে যায়, তখন আবার কন্ট্যাক্ট সংযোগ পায়। তো উপরের দিকে যে রেগুলেটর থাকে সেটা মূলত এভাবে ঘুরিয়ে এই যে কন্ট্যাক্ট অল্প বা কম বেশি করে, এটা মূলত কী ধরনের কী ধরনের কাপড় ইস্ত্রি করবেন বা আয়রন করবেন সেটা নির্দিষ্ট করার জন্য এ ধরনের রেগুলেটর ব্যবহার করা হয়। তো কিছু কিছু ক্ষেত্রে নাইলন, লিলেন, কটন, উল বা সিল্কের কাপড় আয়রন করার সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম তাপমাত্রা ব্যবহার করা হয়। তো সেটা ওই যে রেগুলেটর রয়েছে, রেগুলেটর ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো আমরা দেখেন এর যে হিটিং এলিমেন্ট রয়েছে বা কয়েল, সেটা চেক করছি, এর কন্টিনিউটি ঠিক আছে। তো এটা ডিজিটাল মিটারে এর যে রিডিং সেটা শো করছে ওহমসে। তো এর যে কয়েল সেটা ঠিক আছে, ভালো আছে। তো এটা সিরিজ ল্যাম্প দিয়েও, সিরিজ টেস্ট ল্যাম্প বা সিরিজ কর্ড দিয়েও চেক করা যায়।
তো আমাদের আয়রনের সব কিছুই মূলত ঠিক আছে, তারপরও আমরা খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে কী ধরনের সমস্যা হয়। কাপড় ইস্ত্রি করার সময় স্টিম বুশ এবং স্প্রে করার জন্য এই দুটি স্প্রে এবং স্টিম বুশ পুশ করতে হয়। তো এই যে ওয়াটার ট্যাঙ্কি রয়েছে, ওয়াটার ট্যাঙ্কির ভিতরে যে পরিমাণ ওয়াটার বা পানি জমা থাকবে তা এই যে ওয়াটার সিলের মাধ্যমে এবং এই নজলের মাধ্যমে যে প্লেট রয়েছে, সোল প্লেট, সেই সোল প্লেটের নিচের অংশে যাবে এবং এই যে স্প্রে গান রয়েছে যেটা স্প্রে নজেল, তার মাধ্যমে পানি স্প্রে করা যায়। তো যেহেতু স্টিম দরকার আয়রন করার সময়, সেহেতু অটোমেটিক আয়রনের একটি স্টিম যোগ করে দিয়েছে। তো এটা অনেক সুবিধা আয়রন করার জন্য। এবং এই যে ওয়াটার সিল দেখলেন, এই ওয়াটার সিলের মাধ্যমে মূলত পানি নিচের অংশে যায়। থার্মোস্ট্যাটের এই পয়েন্টে যদি আমরা বিদ্যুৎ সংযোগ করি এবং থার্মোস্ট্যাট ঘুরে, কন্টাক্ট পয়েন্ট ঘুরে এই প্রান্তে আসে এবং এই প্রান্ত দিয়ে এই অ্যাম্পিয়ার টিউবের ভিতর যে ক্যাবেল রয়েছে, এই ক্যাবেলের মাধ্যমে হিটিং এলিমেন্টের এই পয়েন্টে আসে। এবং আরেকটি পয়েন্ট রয়েছে হিটিং এলিমেন্টের, যেটা এই যে ফিউজ রয়েছে, ফিউজ হয়ে এই যে এখানে যদি বিদ্যুৎ সংযোগ করা হয় এই পয়েন্টে আসে। তো যেহেতু এসি বিদ্যুৎ এর কোনো পোলারিটি নাই, যদি এখানে ফেজ হয় পরবর্তী ওই সাইডে হবে নিউট্রাল। তো ফেজ নিউট্রাল ঘুরে গেলে সমস্যা নেই, একটি ফিউজ হয়ে আসে এবং একটি থার্মোস্ট্যাট ঘুরে আসে। হিটিং এলিমেন্টের দুই প্রান্তে পাইলট ল্যাম্প বা ইন্ডিকেটর সংযোগ করা আছে। হিটিং এলিমেন্ট যখন বিদ্যুৎ সংযোগ পাবে তখন পাইলট ল্যাম্প জ্বলবে। তো দেখেন থার্মোস্ট্যাটের এই যে দুটি পয়েন্ট এবং এই যে রেগুলেটরের মাধ্যমে যে থার্মোস্ট্যাট কন্ট্রোল করা হয় তা দেখা গেল। তো এটি ম্যানুয়ালি যে আয়রন, সেই ম্যানুয়াল আয়রন যেখানে অটোমেটিক অন অফ হয় না। তো এই ধরনের আয়রন সাধারণত লন্ড্রিতে ব্যবহার করা হয়, যেখানে অতিরিক্ত কাপড় বা অধিক কাপড় ইস্ত্রি করা হয়। তো এই ধরনের আয়রন মূলত অনেক ভারী হয়ে থাকে। তো এটা ম্যানুয়াল আয়রন, অটোমেটিক অন অফ হওয়ার কোনো সিস্টেম এখানে নেই, অর্থাৎ থার্মোস্ট্যাট সিস্টেম এখানে নেই। তো এই ধরনের আয়রন নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব। তো দেখেন ম্যানুয়াল আয়রন মূলত অনেকটা ভারী, এটা বাসা বাড়িতে ব্যবহার করা হয় না। বাসা বাড়িতে শুধুমাত্র এই ধরনের স্টিম আয়রন বা সাধারণ আয়রন ব্যবহার করা হয়, ইলেকট্রিক আয়রন যেটা অটোমেটিক আয়রন। তো দেখেন স্টিম আয়রন কিভাবে কাজ করে তা দেখার একটু চেষ্টা করি, সাধারণ একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এই যে এটি হচ্ছে নজেল বা স্প্রে নজেল, এই যে এখান থেকে পানি স্প্রে হয় এবং তার উপরে যে কভারটি দেখা যাচ্ছে, এই যে ঢাকনা, এটি খুললে এখান থেকে পানি ফিলিং করা যায়। এটা হচ্ছে কেপ ফিলিং বা এখান থেকে পানি ঢুকাতে হয়, এটা কেপ ফিলিং। তো এই যে স্টিম কন্ট্রোলার, এই স্টিম কন্ট্রোলার দিয়ে মূলত স্টিম কন্ট্রোল করতে হয় বা স্টিম বাদে যদি ড্রাই আয়রন করতে হয় তাই এটা এই স্টিম কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতে হয়। এবং এরপরে দেখা আছে দুটি যে পুশ, এই দুটি পুশের মাধ্যমে মূলত স্প্রে এবং স্টিম বুশ করতে হয়। তো দেখেন এটা হচ্ছে কন্ট্রোলার, এই যে স্প্রিং দেওয়া আছে, এটা দিয়ে মূলত স্টিম এবং নর্মাল আয়রন করার জন্য, ড্রাই আয়রন করার জন্য স্টিম কন্ট্রোল করতে হয়। কিভাবে স্টিম আয়রন ব্যবহার করতে হয় তা মূলত ম্যানুয়াল বুকে দেওয়া থাকে, তারপর আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এটি হচ্ছে স্প্রে, এই যে স্প্রে নজেল রয়েছে সেটা দিয়ে পানি আসার জন্য, এবং এটি হচ্ছে স্টিম বুশ, যেটা যে সোল প্লেট রয়েছে, সোল প্লেট থেকে স্টিম আসার জন্য এটা পুশ করতে হয়। তো এই পুশ করার আগে ওই যে কন্ট্রোলার রয়েছে, এই কন্ট্রোলার ঘুরিয়ে কন্ট্রোল করে নিতে হয়। তো এটি হচ্ছে রেগুলেটর বা যে কন্ট্রোলার রয়েছে এই যে থার্মোস্ট্যাটে, সেই কন্ট্রোলার বা রেগুলেটর। তো এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম দেওয়া আছে, এখান থেকে মূলত তাপ কন্ট্রোল করতে হয়। তো কী ধরনের কাপড় আয়রন করবেন তার উপরে মূলত এগুলো সিলেক্ট করে রাখতে হয়। তো আপনি নাইলন, সিল্ক, লিলেন, কটন, উল যে ধরনের কাপড় আয়রন করবেন তা মূলত এ ধরনের কন্ট্রোলার সিলেক্ট করে করতে হয়। তো এটা মূলত কন্ট্রোল করে আয়রন করা উচিত। তো সম্মানিত দর্শক, দেখেন আমি স্টিম আয়রনের খুঁটিনাটি দেখানোর চেষ্টা করেছি। তো আয়রনে যদি সমস্যা হয় কিভাবে সমাধান করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। বিশেষ করে থার্মোস্ট্যাটের কন্ট্যাক্ট পয়েন্টে যদি কার্বন জমে যায় বা ময়লা জমে যায়, কিভাবে সিরিজ কাগজ ব্যবহার করে পরিষ্কার করবেন তা দেখতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। সেই সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।